মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের শোষণের অভিযোগ জাতিসংঘের সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, সাবেক মহাসচিব বায়রা, বর্তমান মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। নিশ্চয়ই এই খবরটি আপনার চোখে পড়েছে, জাতিসংঘের যে প্রতিবেদনটি এবং মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের শোষণের যে অভিযোগ এসছে, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে জনাব নোমান। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল একাত্তরের সকল শ্রোতাবৃন্দকে। যেটি আপনি জানতে চেয়েছেন যে মালয়েশিয়ার আমরা একটা নিউজ দেখেছি, যেটি মালয়েশিয়ান বিভিন্ন পত্রিকা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে এসছে, যেটা হলো আপনার জাতিসংঘ দে আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশি ওয়ার্কার্স ইন মালয়েশিয়া, তাদের ওয়েলফেয়ার নিয়ে। এই জায়গাটায় তারা একটা রিপোর্ট করেছে বাংলাদেশি কর্মীদের শোষণের বিষয় নিয়ে। এখন যেটি হয়েছে যে আমাদের কর্মীরা যারা গিয়েছেন তারা কিন্তু সবাই গিয়েছেন হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসায়। তো এমপ্লয়মেন্ট ভিসা কর্মী যেতে হলে অ্যাপ্রুভাল লাগে এবং কতগুলো মাধ্যম হয়ে যেতে হয়, এবং সেগুলো অথরিটি, দুই দেশের অথরিটি ক্লিয়ারেন্স করে যেতে হয়। প্রশ্ন হচ্ছে যে তারা যে অ্যাপ্রুভালে গিয়েছিলেন সেই অ্যাপ্রুভালটা কিন্তু মালয়েশিয়ান অথরিটি দিয়েছেন। এখন অথরিটি যদি দেওয়ার পরে সেখানে যাওয়ার পরে কর্মী যদি চাকরি না পেয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নটা জাগে যে এই অ্যাপ্রুভাল গুলো কিভাবে বেরোলো। এই যেই অথরিটি অ্যাপ্রুভাল গুলো চেক করে দেওয়ার কথা, অ্যাপ্রুভাল গুলো সঠিক আছে কিনা, তাদের ওই অ্যাপ্রুভালের পরিমাণ লোক লাগবে কিনা, তাহলে সেই জায়গাটা কোন জায়গায় এখন ঘাপলা, মানে এই কার ফল্টের জন্য এটা হলো। যদি সেই অ্যাপ্রুভালে চাকরি না থাকে তাহলে সেই অ্যাপ্রুভ হলো কি করে। আমি মনে করি যে এই ব্যাপারটি আমাদের মিশন অলরেডি টেকিং কেয়ার অফ ইট, এবং আমাদের মন্ত্রণালয় কাজ করছেন যে মালয়েশিয়ান অথরিটির সাথে কথা বলে যে কিভাবে এই লোকের চাকরির ব্যবস্থা করা যায়, এবং যে এমপ্লয়াররা তাদেরকে নিয়েছেন তাদেরকে যদি প্রপারলি চাকরি না দিতে সেক্ষেত্রে কি পারে আপনারা তাদেরকে সেটি ক্ষতিপূরণ আইডেন্টিফাই দিতে হবে। করতে পেরেছেন যে কতজন শ্রমিক আসলে এই ধরনের অবস্থায় রয়েছেন এবং কারা কারা নিয়েছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওয়েল, এগুলো নাম্বারটা এখন পর্যন্ত আমাদের কাছে না, তবে এটা খুব একটা বেশি সংখ্যক কর্মী নয়, কারণ মোস্ট অফ দি ওয়ার্কার্স এর কিন্তু চাকরি হয়েছে, এবং ক্রমশ যেগুলো বাকি আছে সেগুলো চাকরি হয়ে যাচ্ছে। আপনি জানেন যে 31শে মের পরে পুরানো অ্যাপ্রুভাল যেগুলো আছে, পুরানো অ্যাপ্রুভালের নতুন করে আর কোনো যেতে পারবে না, 31শে মের মধ্যে তাদেরকে যেতে হবে। তো ইন দ্যাট কেস মালয়েশিয়াতে যে কর্মী প্রয়োজন আছে, আর আপনার এখন তো নতুন অ্যাপ্রুভাল আর ইস্যু হচ্ছে না, তার মানে যে অ্যাপ্রুভালটা অলরেডি ইস্যু হয়েছিল সে তার এগেইনস্টে কর্মী যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে আগামী কয়েক মাসের মধ্যে হয়তো এই যে প্রবলেমটি আছে এটি সলভ হয়ে যাবে। বাট প্রশ্ন সেটি না, প্রশ্ন হলো আমরা এই কথাটি বারে বলে আসছি যে এমপ্লয়ারকে অ্যাকাউন্টেবল করা। মানে যেখানে অ্যাপ্রুভাল বেরোচ্ছে সেই আপনারা অ্যাপ্রুভাল এটি যারা কাকে দিচ্ছে। বলে আসছেন যে এমপ্লয়ারকে অ্যাকাউন্টেবল করা? কারণ আপনারাই তো পাঠাচ্ছেন, আপনারাই তো সংশ্লিষ্ট, আপনারাই তো সমস্ত কিছুর দায়িত্বে রয়েছেন। তাহলে এই আর্জি আপনার কাদের কাছে, এবং যাদের কাছে তারা কেন বছরের পর বছর ধরে কথা বলার পরও মানে মানছেন না, শুনছেন না? ওয়েল, এই জিনিসটা আপনি বলেছেন আমরা কার কাছে বলছি। আমরা এখানে কিন্তু দুটি পার্ট রয়ে গেছে, যেটি হলো উই আর দি সেন্ডিং কান্ট্রি, এবং আমরা হলাম সেন্ডিং অর্গানাইজেশন, আমরা যারা কর্মী প্রেরণ করি। তো এখানে পোস্ট মাইগ্রেশন, প্রি মাইগ্রেশন, আমাদের পার্টটা হলো প্রি মাইগ্রেশনে। পোস্ট মাইগ্রেশনটা রয়ে গেছে এমপ্লয়ার। যে কথাটি আমরা বারে আমাদের অথরিটির কাছে বলে আসছি যে এমওইউ গুলো যখন হয়, এই এমওইউ গুলোর মধ্যে নিশ্চিত করা যে কোনো ডিমান্ড যদি প্রপার অথরিটির কাছ থেকে এসে থাকে, সেটি যদি প্রপারলি চেক ব্যাক করে না দেওয়া হয় এবং সেই ডিমান্ডের এগেইনস্টে যদি কর্মী চাকরি না পেয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই এমপ্লয়ারকে যেন রেসপন্সিবল করা হয়। এটি আমরা আমাদের অথরিটিকে, আমাদের মিনিস্ট্রিকে বলেছি, এবং আমাদের মিনিস্ট্রি মালয়েশিয়ান অথরিটির সাথে যখন এমওইউ গুলো হয় তখন এই ব্যাপারে পরিষ্কার করে কথা বলেছেন। এখন আজকে যখন চাকরি আমাদের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এমপ্লয়ার চাকরি দিতে পারছেন না বা তার সেই ব্যবস্থা নাই, তাহলে প্রশ্নটি জাগে এখানে যে উনি তার অথরিটির কাছ থেকে কিভাবে, এটি তো আমাদের বাংলাদেশে বা আমাদের এখানকার ম্যাটার না, এই ম্যাটারটি হয়েছে মালয়েশিয়াতে মালয়েশিয়ান এমপ্লয়ারদের কাছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে এই জায়গাটায় আমাদের কাজ করার বিষয় আছে, এবং আমাদের না জনাব মিশন। নোমান, এই প্রতিবেদনে একই সাথে বাংলাদেশ এবং মালয়েশিয়া দুজনের নামই এসছে, যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এর সাথে সম্পৃক্ত, এবং মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে পরিচালিত অপরাধমূলক নেটওয়ার্ক। ওয়েল, এখানে দুইটি জিনিস আছে। আপনি একটা হলো লিগ্যাল ওয়ে মাইগ্রেশন যেটি হয়ে থাকে, আরেকটা হচ্ছে ইলিগ্যাল ওয়ে। এখন মালয়েশিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিছু জায়গা থেকে, যেটা আপনি জানেন যে অনেক আগে থেকে
বিভিন্ন বর্ডার দিয়ে কিছু কিছু ইলিগাল ওয়েতে কিছু কর্মীরা ঢুকে থাকেন মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া বা অন্যান্য জায়গা থেকেও। এই জায়গাটায় কিন্তু আমরা রিক্রুটিং এজেন্সি হিসাবে কিন্তু আমাদের এখানে করবা গেছেন। এটি হলো অথরিটির ব্যাপার, যেটা হলো আপনার যেমন ইমিগ্রেশন অথরিটি আছে এবং অন্যান্য আমাদের হোম মিনিস্ট্রি আন্ডার এটা পড়ে, এবং মালয়েশিয়ান হোম মিনিস্ট্রি আন্ডারে, যে তারা এইভাবে অবৈধভাবে যে কর্মীরা যাচ্ছেন তাদেরকে যেন কোনোভাবে অ্যালাউ না করেন। ওইখানে স্টুডেন্ট ভিসাতে কর্মী যাচ্ছেন, অন্যান্য ভিসাতে ভিজিট ভিসাতে কর্মী যাচ্ছেন, তারা যদি এখানে যে থেকে যান এবং তারা যদি এখানে যে চাকরি করার তাদেরকে সুযোগ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা আনডকুমেন্টেড হন, সেখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে। এই জায়গাটা আমরা বারবার বলছি যে এই জায়গাটায় আসলে আমাদের নজর দেওয়া উচিত, যাতে উইদাউট দি, তাহলে এটা কিন্তু এই প্রবলেমটি কিন্তু আমাদের এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটি মানে অন্তরায় হয়ে দাঁড়াবে। আমি মনে করি যে এটা সময় আসছে যে আমাদের এই জায়গাটা প্রপারলি অ্যাড্রেস করা, এবং আমরা যাতে সামনের দিকে যেন এই জিনিসগুলো আর না ঘটে। সেক্ষেত্রে আপনি বলছেন আপনাদের সময় এসছে এখন এটা প্রপারলি অ্যাড্রেস করার। শামীম আহমেদ চৌধুরী, কবে নাগাদ আপনারা কাজ শুরু করছেন এবং আপনাদের পরিকল্পনা কি কাজ করার ক্ষেত্রে, মানে এটা অ্যাড্রেস করে কিভাবে আপনারা এটা নিরসনে কাজ করবেন? আপনি একটা জিনিস জানেন যে এই এমপ্লয়মেন্টটি কিন্তু এককভাবে রিক্রুটিং বাংলাদেশের রিক্রুটিংসের পক্ষে বা এটা এককভাবে বাংলাদেশের কাজ নয়, এটা কিন্তু দুই দেশের যৌথভাবে কাজটি হয়ে থাকে এবং দুই দেশের অথরিটির মধ্যে কাজ হয়ে থাকে। আনটিল বোথ দ্য কান্ট্রিজ অথরিটি ইজ নট ইন, আপনার এইগুলো অ্যাড্রেস না করবেন ততক্ষণ কিন্তু একটি পক্ষ থেকে এটি কিন্তু অ্যাড্রেস করা সম্ভব নয়। এবং এই প্রবলেমটি বারবার আমি বলছি যে প্রবলেমটি হয়েছে মালয়েশিয়াতে, নট ইন বাংলাদেশ। এবং কোনো কর্মী যদি প্রমাণিত হয় যে তারা আনডকুমেন্টেড ভাবে গিয়েছেন, তাহলে সেটি একটা অন্য ব্যাপার। কিন্তু যদি এখানে ডকুমেন্টেড হয়ে এবং অ্যাপ্রুভালের মাধ্যমে প্রপার অ্যাপ্রুভালে যায় থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ান অথরিটিকে এই জায়গাটায় কাজ করতে হবে, এবং মালয়েশিয়ান অথরিটি কিন্তু অলরেডি সেই ব্যাপারে কাজ করছেন যে এই কর্মী যে এসছে, কর্মী কেন তাদের চাকরি এবং সেই তাহলে যে ভুয়া কোম্পানি দ্বারা নিয়োগ, এই যে শব্দটি, এটি কিভাবে ব্যবহার হলো? মানে এখানে তো নিশ্চিতভাবে দুই দেশেরই যোগসাজশ রয়েছে। মানে একা মালয়েশিয়ান কোম্পানির উপর যে দায় আপনি দিচ্ছেন, এই ভুয়া কোম্পানি কি মালয়েশিয়ান কোম্পানি তৈরি, মানে মালয়েশিয়া তৈরি করেছে? তা তো না, আমার দেশের সম্পৃক্ততা নিশ্চিতভাবে আছে। এখানে দুইটি জায়গায় একটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে ইয়েস, আপনি আমাকে বলতে পারেন যে অ্যাজ এ রিক্রুটার হিসেবে আমরা যখন ডিমান্ডগুলো প্রকিউর করি, আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে এগুলোকে ভালো করে যাচাই বাছাই করা। এবং আপনি জানেন যে প্রত্যেকটা ডিমান্ড কিন্তু মিশন থেকে সত্যায়িত হয়ে আসে, বাংলাদেশ মিশন থেকে। তারপর মিশনের দায়িত্ব করলো, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যদি আরেকটু সজাগ হই, তাহলে এই জায়গাতে আমরা কিছুটা হলেও আমরা আমাদের ওয়ার্কারদের রক্ষা করতে পারবো। আর আরেকটি যেটি বললেন যে এটি কার দায়ভার, অ্যাপ্রুভালের দায়ভারটা কিন্তু কমপ্লিটলি মালয়েশিয়ান অথরিটি হাতে, এটা কিন্তু বাংলাদেশ বা আমাদের হাতে নয়। কারণ এই অ্যাপ্রুভালটি দিয়ে থাকেন মালয়েশিয়ান অথরিটি। এবং এবার আপনি জানেন যে মালয়েশিয়াতে সব রিক্রুটেন্সি কিন্তু অ্যালাউ করা হয় নাই। এই কারণে 2016 সাল থেকে বলা হয়েছে যে তারা কিন্তু সীমিত সংখ্যক রিক্রুটেন্সি একটি সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে, FWS সিস্টেমের মাধ্যমে। এবং সেখানে এটি এই জন্য করা হয়েছে যে আরো স্ট্রংলি ভেরিফাইড করা এবং সমস্ত যে আপনার ডিমান্ডগুলো আছে ডিমান্ডগুলোকে ভেরিফাই করে তারপরে তারা দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু এই আমাদের 22টা এজেন্সির মধ্যে মাত্র কিন্তু এবার 100 এজেন্সিকে কাজটি দেওয়া হয়েছিল। এখন কথা হলো যে সিস্টেম যারা বলেছিলেন মালয়েশিয়ান অথরিটি যে এই সিস্টেমের মাধ্যমে এই এই ক্রাইসিস যাতে না হয় সেই ব্যবস্থার জন্য তারা সমস্ত রিক্রুটেন্সিকে অ্যালাউ করেনি। আমাদের প্রশ্ন হচ্ছে তাই হয়ে থাকে, তাহলে এখন কেন এই প্রবলেমটি হলো, যেখানে আমাদের সব এজেন্সিকে কাজ করতে দেওয়া হলো না এই অজুহাতে? তো সেটি যদি হয়ে থাকে তাহলে তার মানে যে সিস্টেমে এটি কাজটি হয়েছে, দ্যাট ইজ নট দি কারেক্ট ওয়ান। জি, সেক্ষেত্রে আরেকটু যুক্ত করি, আসলে অনেকগুলো পয়েন্ট একসাথে। সেটি হচ্ছে আমরা কদিন পরপরই দেখি যে বাংলাদেশি যে শ্রমিকরা রয়েছেন বা যারা কাজ করছেন সেখানে, তাদেরকে তাদের ভিসা শেষ হয়ে গেছে, ভিসাহীন হিসেবে তারা থাকতে বাধ্য হন। সেটির আবার ভিন্ন জটিলতা, ভিসাহীন হওয়ার কারণে সেই মালয়েশিয়ান পুলিশই আবার ধরছে। আবার এটার কারণে আমরা যে প্রতিবেদন দেখছি জাতিসংঘের, সেখানেও তারা বলছে যে এটি একটি দুষ্ট চক্রের মধ্যে রয়েছে এবং যেখানে দুই দেশেরই সম্পৃক্ততা রয়েছে, কারণ ভিসা নিয়ে একটা বড় জটিলতায় মালয়েশিয়ান শ্রমিকদের পড়তে হচ্ছে। এই জায়গাটিতে আপনাদের কি জোট করার আছে? যে জায়গাটি হয়েছে মালয়েশিয়া, যদি আমি ওভারঅল আপনি যদি মালয়েশিয়ার মার্কেটটি নিয়ে দেখেন, মালয়েশিয়া মার্কেটটি কিন্তু কখনো কনস্ট্যান্টলি খোলা থাকে না। মালয়েশিয়া মার্কেটে আপনি দেখবেন যে 2016-18-তে খোলা ছিল, তারপরে যে আবার 2022-23-এ এসে আবার হয়েছে। মাঝখানে কিন্তু এই 4-5 বছর মালয়েশিয়া মার্কেটে বন্ধ ছিল। এর আগে কিন্তু দেখবেন আপনি 6 বছর বা 7 বছর পরে মালয়েশিয়া মার্কেটটি খুলেছিল। তার মানে মালয়েশিয়া মার্কেটটি কখনোই আমরা দেখিনি যে একটা স্টেডি বা একটি রেগুলার পদ্ধতিতে খোলা থাকে। এটি 2 বছর খোলা থাকলে 5 বছর খোলা থাকে না। কিন্তু পার্শ্ববর্তী দেশে আপনি যদি সিঙ্গাপুরে দেখেন যে তাদের একটা
প্রকৃত অর্থে তাদের একটা সিস্টেম আছে কর্মী নেওয়ার। সেই ক্ষেত্রে আমরা মালয়েশিয়ার কিন্তু গভর্নমেন্ট আমরা দেখেছি এইবার যে আনোয়ার ইব্রাহিমের গভর্নমেন্ট আসার পরে নতুন যে সরকার এসছেন তারা কিন্তু এটার উপর নজর দিয়েছিল এবং তারা চেষ্টা করছেন এই চুক্তিটি আগের যে সরকার ছিল তার সাথে আমাদের হয়েছিল। সেই ক্ষেত্রে এখন নতুন সরকার আসার পরে যে লুপহোল গুলো ছিল তারা সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছেন এবং তারা অলরেডি বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদেরকে এই ব্যাপারে অনেকবার বলেছে এবং তারা কিন্তু এই কারণেই এই আমাদের কর্মী নেওয়াটা কিন্তু 31শে মের পরে বন্ধ করে দিয়েছেন বিকজ অফ দিস রিজন। তারা চাচ্ছেন যে এই জিনিস সলভ হওয়ার পরে তারা নতুন করে আবার কর্মী নিবেন। তার মানে এই জিনিসটা কিন্তু অলরেডি মালয়েশিয়ান অথরিটিজ, দি নিউ গভর্নমেন্ট এন্ড নিউ অথরিটিজ ওয়ার্কিং অন ইট। আমরা চাচ্ছি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন হওয়া উচিত যে মালয়েশিয়াতে কোনোভাবে কোনো সিন্ডিকেশন থাকবে না, যেটাকে আমরা বলছি যে লিমিটেড আকারে কর্মী প্রেরণ এবং একটি সিস্টেমের মাধ্যমে, সেটি না হয়ে এটি মালয়েশিয়াতে যে অন্য দেশ থেকে কর্মী যায়, ইন্দোনেশিয়া, নেপাল, অন্য আরো 14টি দেশের, বাংলাদেশের একই সিস্টেম হওয়া উচিত এবং বাংলাদেশ থেকে সে একই পদ্ধতিতে কর্মী যাওয়া উচিত। তাহলে আমি মনে করি যে এইসব বিড়ম্বনাগুলো অনেকটা কমে আসবে। জি, অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ নোমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য। আগামীতে নিশ্চয়ই আবারও দেখা হবে। ভালো থাকবেন।